কথা বললাম, যে ক্রস ফায়ারের কথা বললাম, যে সেনা হত্যার কথা বললাম, শাপলা চত্বরে হত্যা করার কথা বললাম, এটা কোন সামরিক সরকারের অধীনে নিছে? রাষ্ট্র আপনাকে বলেনি ক্রস ফায়ার দিবেন, দেখান আমাকে কোন আইন আছে। রাষ্ট্র আমাকে বলেনি যে সামান্য একটা ওসি মেজর সিনার বুকে গুলি চালাবে। আমি বিশ্বাস করি যারা আজকে এখানে উপস্থিত, আমি নিশ্চিত করে বলতে পারি তারা সবাই আমার চেয়ে ভালো জানেন রাষ্ট্র বলতে কি বোঝায়। আমরা সবাই নির্বাচনের কথা বলতেছি, নির্বাচন তো করবেন একটা রাষ্ট্রে। দেশটা রাষ্ট্র কিনা, রাষ্ট্র সবাই আমার চেয়ে ভালো জানে। আমি সিম্পল একটা কথা বলি, মানুষের জান মাল এবং চলাফেরার যে স্বাধীনতা, এটা রাষ্ট্র নিশ্চিত করতে হয়, যেটা 53 বৎসরে হয়নি। প্রত্যেকের বাড়ি দখল হচ্ছে, বহু লোকের বাড়ি দখল হয়েছে, আর মাল নিরাপদ নয়। আয়নাঘরে যে লোকটাকে ঢুকিয়ে রাখে, রাষ্ট্র তাকে পারমিশন দেয় নাই, কোনো আইন দেয়নি। 57 জন সেনা অফিসার যখন হত্যা হয়, তখন ক্যান্টনমেন্টের বাকি অংশ ঝিমায়। এটা রাষ্ট্র নয়। একটা স্বাধীন দেশে একজন উন্নত কোন কি বড় মাপের অফিসার দীর্ঘদিন সেবা দিলে দেশকে, তাকে ক্যান্টনমেন্টে প্রবেশ করার যখন নিষেধাজ্ঞা দেওয়া হয়, এটা কোনো রাষ্ট্র নয়। সেই রাষ্ট্রে কিসের নির্বাচন? নির্বাচনের আগে আপনি রাষ্ট্র বানান। রাষ্ট্র আপনাকে বলেনি ক্রস ফায়ার দিবেন, দেখান আমাকে কোন আইন আছে। রাষ্ট্র আমাকে বলেনি যে সামান্য একটা ওসি মেজর সিনার বুকে গুলি চালাবে। এটা কোন রাষ্ট্র? দেশকে আগে রাষ্ট্র বানান। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, আমাদের একটা ভূখণ্ড আছে, কিন্তু সেটা রাষ্ট্র হয়নি। যদি রাষ্ট্র না হয় আপনি কোথায় নির্বাচন করবেন? কথায় কথায় বলে রাজনীতিবিদদের কাছে দেশ নিরাপদ। আমি নিশ্চিত করে বলছি, বাংলাদেশের সবচেয়ে বেশি অনিরাপদ, দেশটা অনিরাপদ হলো রাজনীতিবিদদের কাছে। আপনি চক্ষু বন্ধ করে ভাবেন, যে আয়নাঘরের কথা বললাম, যে ক্রস ফায়ারের কথা বললাম, যে সেনা হত্যার কথা বললাম, শাপলা চত্বরে হত্যা করার কথা বললাম, এটা কোন সামরিক সরকারের অধীনে নিছে? কোন ইউনূস সরকারের অধীনে? কোন ফখরুদ্দিন সরকারের অধীনে? এগুলো সব নির্বাচিত সরকারের অধীনে। বারবার কথায় কথায় কেন আপনারা বলেন নির্বাচিত সরকারের কাছে, রাজনৈতিক সরকারের কাছে দেশ নিরাপদ? আপনারা তো প্রমাণ করতে পারেননি। 21 আগস্ট গ্রেনেড হামলা, রমনা বটমূলে হামলা, সিরিজ বোমার হামলা কোন সরকারের অধীনে হয়েছে? রাজনৈতিক সরকারের অধীনে। আর আপনি রাজনৈতিক এত কোয়ালিফাইড মনে করলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে সামরিক শাসন আসে কিভাবে? সে তো প্রজাতন্ত্রের সার্ভেন্ট। তার মানে কি? আপনার অপরাধ অপকর্ম এমন জায়গায় যায় যে কর্মচারী তখন আপনার চেয়ে টপে চলে যায়। আপনার কাছে তখন এটাকে মব জাস্টিস মনে হতে পারে, দেশবাসীর কাছে কিন্তু সেটা বিচার, ন্যায় বিচার। এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। যতবার আমাদের সামরিক অভ্যুত্থান হয়েছে, সেটা কিন্তু দেশবাসী গ্রহণ করেছে। পরবর্তী ফলাফল ভিন্ন কথা, সবাই একসেপ্ট করছে। কেন? নট দ্যাট আর্মিকে ভালোবাসে, কারণ জনগণ বোঝে না। জনগণ শুধু বুঝছে আমরা একটা খারাপ পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছি। এখন মব জাস্টিস কথায় কথা আসে। বাংলাদেশের মব জাস্টিসের বয়স 53 বছর। মব জাস্টিসের দুটো ফর্ম বাংলাদেশে, একটা সরকারি, একটা বেসরকারি। সরকারি মব জাস্টিস কোনটা? ওই যে শাপলা চত্বরে হত্যা, সরকারি মব জাস্টিস। আয়নাঘর, সরকারি মব জাস্টিস। এখানে বহু আর্মি অফিসার আছেন, তাদের কলিগকে, ব্রিগেডিয়ার লেভেলের লোকেরে আয়নাঘরে যেখানে রেখে আসছে, তারা সব তার জুনিয়র কলিগ বা বন্ধু। দীর্ঘ 7 বছর তারা তাকায় তাকায় দেখছে। হয়তো আর্মি আমার উপরে খেপতে পারে এই মুহূর্তে যারা আছে, আমি আমার কষ্ট থেকে বলছি। আমি আমার ছোটবেলায় দেখছি একটা আর্মি অফিসারের যদি কেউ কোথাও ইনসাল্ট করছে, পরক্ষণে আর্মি এসে সেখানে তামা বানিয়ে ফেলছে এলাকাটাকে। আর 57টা সেনা অফিসার মারা যাওয়ার পর যারা হজম করতে পারে, আমি সিম্পলি বলবো ব্যাকবোনলেস, অথবা একটা চাকরির মায়া। সুতরাং আমি আমার দুঃখ থেকে কথাগুলো বলছি। এই যে নির্বাচন আমরা চাচ্ছি, কিসের নির্বাচন? আমি একটা করলাম মব জাস্টিস, একটা রাষ্ট্রীয় মব জাস্টিস। আপনি বিচার বিভাগীয় মব জাস্টিস দেখবেন। জনগণের আকাঙ্ক্ষা যেটা হয়েছে, জনগণ যেটাকে ন্যায় বিচারের জন্য, সুন্দর নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশন, জনগণ সেটাকে আদালতে কলমের খোঁচায় কিভাবে বাতিল করে দেয়। জনগণের যেটা সিদ্ধান্ত, সেটা আবার জনগণের চাপের উপরে চেঞ্জ হবে, আদালত দিয়ে নয়। আদালত আইন বানাতে পারে না, আদালতের রাইট নাই কোনো আইন বানানোর। আদালত সংবিধান লিখতে পারে না, তার কোনো রাইট নাই। আদালতের কোনো রাইট নাই কোনো সরকারের মেয়াদ দেয়ার। আদালত পারে কোনটা? আইন বানাবে সংসদ, সেটার সাথে সাংঘর্ষিক অংশ বাদ দিতে পারে, কিংবা আইনের ব্যাখ্যা দিতে পারে। আপনি বর্তমান সরকার, সে একটা অন্তর্বর্তীকালীন সরকার। সংবিধানে কি কোথাও আছে যে অন্তর্বর্তীকালীন সরকার? সবাই আমার চেয়ে বিজ্ঞ। আমি দায়িত্ব নিয়ে বলছি, অন্তর্বর্তীকালীন সরকার বলতে সংবিধানে কোনো শব্দ নেই। তাহলে আপনি যে জুলাই ঘোষণাপত্র হলো,
জুলাই ঘোষণাপত্র যেটা হলো সেটার নাম দিতে হবে অন্তর্বর্তীকালীন সংবিধান। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য লাগবে অন্তর্বর্তীকালীন সংবিধান, সেই সংবিধানে চলবে। এবং সংবিধানের ভিতরে ওই ঘোষণাপত্রে বলা হয়েছে তাকে প্রধান উপদেষ্টা। ইট ইজ জাস্ট ব্লাডি চিটিং। প্রধান উপদেষ্টা মানে কি? সে কি প্রেসিডেন্টকে উপদেশ দেয়? প্রেসিডেন্টের সাথে তো এখন তো দেখাই তো হয় নাই। ওখানে তার পদের নাম দিতে হবে রাষ্ট্রের প্রধান নির্বাহী, সরকারের নাম থাকবে অন্তর্বর্তীকালীন সরকার, এবং ওটার ভিতরে মেয়াদ দিতে হবে। এটা তামাশা না, এটা কোনো ক্লাব সমিতি না যে আপনি একটা যা কিছু লিখলেন আর চলবে। ওখানে লিখতে হবে এই যে এই সরকারের মেয়াদ আগস্ট 8ই আগস্ট 2024 থেকে জুন 2026 পর্যন্ত তার মেয়াদ, এবং এর ভিতরে উনি একটা নির্বাচন করবেন। এটা খালি লিখতে হবে, ম্যান্ডেটরি, বিকজ উনি অন্তর্বর্তীকালীন সরকার। এবং এই ঘোষণাপত্রের নাম হবে, আবারও বলছি, অন্তর্বর্তীকালীন সংবিধান। এবং এটা যদি আপনারা নোট না করেন, যারা আজকে নির্বাচন করে পাশ করবেন, মাত্র 2000 লোক একত্র হয়ে তাকে চার্জ করে আপনি কোন সংবিধানের অধীনে? সো কল্ড সংবিধানের কথা সবাই বলে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। যদি আপনি ওই সো কল্ড সংবিধানের কথাও বলেন, নাম্বার 1 সেটা বিলুপ্ত হয়েছে কখন? ওই সংবিধানে কি বলা ছিল যে প্রধানমন্ত্রী পালিয়ে যেতে পারবেন, বা পালিয়ে গেলে কি হবে? সেটা কি সংবিধানে লেখা ছিল? ছিল না তো। তারপরে সংসদ ভাঙার পর ওই সংবিধান মোতাবেক কি 3 মাসের মধ্যে নির্বাচন। তাহলে তো 8ই আগস্টের পরে 7ই নভেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা। ইউনূস সাহেব কে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিল? আর যারা মেনে নিয়েছেন তারা কেন মেনে নিয়েছেন? এটার কারণ হচ্ছে তারা জানে আমার সামনে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, এই জন্য বারবার নির্বাচনের চিৎকার করে। আমি নিশ্চিত করে বলতে পারি, কালকে যদি বলা হয় যে আওয়ামী লীগ আবার নির্বাচন করতে পারবে, তাহলে দেখবেন আজকে যারা নির্বাচন চায় তারা মাঠে নেমে বলবে যে না, তার বিচার হতে হবে। অথচ আজকে তারা বিচার চায় না। সুতরাং আমি বলবো, ফরগটস, আমাকে কেউ ভুল বুঝবেন না। এইরকম যদি হয়, রাজনীতিবিদদের চরিত্র, রাজনীতিবিদদের বৈশিষ্ট্য নাই। একটু আগে আমার ভাই কি নোটিশ পিসে বলছেন পয়সার খেলা। ইয়েস, পয়সার খেলা। ভোটাররা টাকা পায়নি বিগত 3 নির্বাচনে, 14, 18, 24-এ। টাকা পেয়েছে কারা? রাজনীতিবিদদের, ব্যবসায়ীদের টাকা নিয়েছে রাজনীতিবিদরা, রাজনীতিবিদদের কাছ থেকে পেয়েছে প্রশাসন। বা শেষ, ফিনিশ। এবং বিগত সরকার ছিল কাদের সরকার জানেন? তার জনগণ ছিল কতজন? মাত্র 15 লক্ষ। অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মচারীগুলা ছিল তার জনগণ, এবং তাদেরকে সুবিধা দিয়া ভাইস ভার্সা, আমাকে ক্ষমতায় রাখবি, তোরা দেশ লুটে পুটে খাবি। একটা থানার ওসির সামনে একজন আর্মির ব্রিগেডিয়ার ছিল, চৈতমেশা কদু, আমি দেখেছি। বাংলাদেশ সেই জায়গাটায় নিয়ে গেছি আমরা। এখন বলতে পারেন মব জাস্টিস নিয়ে কথা, চাঁদাবাজি নিয়ে কথা। বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজি হয়। বেনজির সাহেব যখন কাউকে চোখ বেঁধে নিয়ে আসছে, বলছে রাত্রে 50 লাখ দিবি নয়তো ক্রস ফায়ার, এটা রাষ্ট্রীয় চাঁদাবাজি। সচিবালয়ে যখন ফাইল আটকে টাকা চায়, রাষ্ট্রীয় চাঁদাবাজি। আজকে যারা চাঁদাবাজি করে এনসিপির ছেলে পেলে, তাদেরকে আমরা ব্লেম দেই। ব্লেম দিবেন কেন? আমি শয়তান, আমার সন্তান কি সকালবেলা ফেরেশতা হবে? বাংলাদেশে তো চাঁদাবাজির বয়স 53 বছর। ভাবটা এমন যে এনসিপি এই শব্দটা আবিষ্কার করছে, অথচ দে হ্যাভ ইনহেরিটেড দিস ওয়ার্ড। তারা তো ইনহেরিট করেছে। আপনার ছেলে, আপনার নাতি, তারাই তো সার্জিস, তারাই তো হাসনাত। তা আপনি কেমনে আশা করেন আপনি ফেরেশতা থাকলে আপনার সন্তানটা বা নাতিটা ফেরেশতা হইতো? সুতরাং পুরনো শব্দ চাঁদাবাজি, দে হ্যাভ ইনহেরিটেড দিস। এটার জন্য অন্যতম রাস্তা কি? যাদের বয়স মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, নিজে যদি না বুঝেন, সময় আসছে আপনি ধাক্কা দিয়ে ঘরে বের করে দিবে। কথায় কথায় রাজনীতিবিদরা বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এটা কি ক্লাব সমিতি? আমি আবারও বলছি, শেষ কথা বলতে মানে নাই। আপনি আপনার সন্তানকে, যার বয়স মাত্র 20 বছর হয়েছে, তাকে বলবেন একটা বিষয় নিয়ে সকালে একরকম কথা বললেন, তারপরে বিকেল আবার সেটা ঘুরিয়ে পেঁচিয়ে আরেক রকম বললেন, তারপর দিন আরেকটু ঘুরে আরেক রকম কথা বললেন একই বিষয় নিয়ে। ফর গডস, আপনাকে ঘরে ঢুকতে দেবে না সেই ছেলে, বিকজ ইউ আর এ চিট, ইউ আর এ লায়ার। কারণ আপনি এক ইস্যুতে 3 ফর্মে কথা বলেন। আর রাষ্ট্রের জনগণ, সকল যারা জনগণ দলের সাথে সম্পৃক্ত, তারাও বলে রাজনীতির শেষ কথা বলতে কিছু নাই। এটা কি তামাশা নাকি? আপনি দেশ চালাবেন, আপনার কথা ঠিক থাকবে না? আপনি যা মন চাই তাই করবেন। আপনাকে এই অধিকার কে দিছে? সুতরাং আমি মনে করি জুলাই বিপ্লব সেদিন চিট হয়ে গেছে। যেদিন এই দেশের রাজনীতিবিদ যারা দেশ চালাবেন, দেশ চালাইলে যেখানে আর্মি চিফ তার আন্ডার কমান্ড হবে,
তাদেরকে যখন ডাকে তারা কোষ্টারে বসে মুরগির বাচ্চার মতো যখন সেনাপ্রধান ডাকছে যখন গেলেন ফেরত তার ডাকে সাড়া দিয়ে, তখন আমার কাছে হাস্যকর মনে হয়েছে। আচ্ছা, এর ভিতর থেকে তো একটা লোক প্রধানমন্ত্রী হবে লং রানে, তো তাকে ডাকতেছে ব্রিগেডিয়ার হাসান নাসির, আর উনি চলে যাচ্ছেন কোস্টারে চড়ে। ওনার নামটা বললাম এই কারণে, তাহলে মানুষে আরেকজনের নাম বললে এগুলো কি বল। আমি কি করে যাই, আমাকে ডাকতেছে আমার সেনাপ্রধান, যে ফলোইং ডেতে ইফ আই বিকেম দ্য প্রাইম মিনিস্টার হি উইল বি মাই আন্ডার কমান্ড। আপনি তাকে দিয়ে দেশ চালাবেন? Wix, eine Plattform für আমি জিনিসটা লক্ষ্য করে দেখেন, এই পলিটিশিয়ান হি ইজ এ লিডার। এখন আসেন আমি শেষ করে দিই, অনেক বলার আছে আমার। এইবার আসেন আপনি মব জাস্টিসটা, মব ভায়োলেন্স যেটাকে বলি, এখন আমি শেষ করছি। মব ভায়োলেন্স, তার আগে একটা কথা বলিনি, সবাই বলতেছে বাংলাদেশে আমরা দেখছি যে এই সরকারে আনার জন্য যে আন্দোলন, দল মত নির্বিশেষে সবাই আন্দোলন করছে, এই সরকারের ক্ষমতায় আনছে। আপনি এটা যদি লক্ষ্য করে দেখবেন যে যে দলের লোকগুলো ক্লেম করে তারা কিন্তু বিগত 12 বছর শেখ হাসিনাকে হটানোর জন্য আন্দোলন করেছে। তো যে রাজনৈতিক দলগুলো 12 বছর শেখ হাসিনাকে হটানোর জন্য আন্দোলন করলো, সেই শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় ছিল। আর সবাই মিলে যারা ইউনূস সাহেবকে সহযোগিতা করতেছে, ইউনূস সাহেব 1 বছরের মাথায় একেবারে মনে করেন গয়রহ হয়ে যাচ্ছে। মানে সহযোগিতাটা কি ধরনের? দ্বিতীয় দফায় আসেন, আপনি বলেন সিভিল গভর্নমেন্ট কিচ্ছু বোঝে না, রাজনীতিবিদরা সব বোঝে। রাজনীতিবিদ কারা? এদেরকে রাজনীতি বানাইছে কারা? যারা রাজনীতিবিদ হিসেবে কর্ণধার। সাকিব আল হাসান রাজনীতিবিদ, বানাইছে কে? শেখ হাসিনা। নায়ক ফিরদৌস রাজনীতিবিদ, বানাইলো কে? শেখ হাসিনা। মোবাইল ফোন ব্যবসায়ী মোর্শেদ খান রাজনীতিবিদ, বানাইলো কে? তখনকার সরকার। তো এরা যদি বাসাতে ডাক দিয়ে নিলেই রাজনীতিবিদ হয়, আর রাজনীতিবিদের উদ্দেশ্য যদি থাকে ক্ষমতায় যাওয়া, তাহলে ইউনূস সাহেব ক্ষমতায় গেছেই, সে তো রাজনীতিবিদ বটেই। এখন তো সেই ইউনূস সাহেবের কাছে, যে নাকি একটু আগে বলে গেল নোবেল কিনে আনছেন, সেই ইউনূসের কাছে তীর্থের কাকের মতো দৌড়াচ্ছেন একটা নির্বাচনের জন্য। কেন? এই হইল রাজনীতিবিদদের যোগ্যতা। সুতরাং এখন আমি শেষ করে দিচ্ছি, রাজনীতির যোগ্যতা বললাম। আসেন মব ভায়োলেন্স কখন কখন একসেপ্ট করে। 111 আমরা দেখেছি, ফখরুদ্দিন সাহেব ছিলেন সিভিল গভর্নমেন্ট, কোঅপারেশন কথা বলছি, কোঅপারেশনের কথা। ফখরুদ্দিন সাহেবের চেয়ে তো ইউনূস সাহেব যোগ্য অ্যাটলিস্ট। তো ফখরুদ্দিন সাহেবের পাশে একজন সেনাপ্রধান ছিলেন মঈনু আহমেদ, মাটি থরথর করে কাঁপতো। ইউনূস সাহেবের পাশেও কিন্তু একজন সেনাপ্রধান আছেন, মাটি কিন্তু কাঁপে না। এটাকে বলে সহযোগিতা, কোঅপারেশন। 57 জন অফিসার মারা যাওয়ার পর যেই দেশের দায়িত্বশীল ব্যক্তিরা বলে ফুল স্টপ, এটা নিয়ে আর কথা হবে না, তাহলে তদন্ত কমিশন হলো কেন আবার? তার মানে তদন্তটা দ্যাট ওয়াজ নট কারেক্ট। আবার আমি মব জাস্টিসে ফেরত শেষ করছি। মব ভায়োলেন্স কখন জাস্টিস হয়? জুলাই আন্দোলন যেটা হলো সেটা কিন্তু সংজ্ঞাগতভাবে মব। কারণ আপনি যদি মব না করেন, নিয়মে থাকেন, তাহলে তো 16 বছর যেভাবে বিএনপি আন্দোলন করছে সেইভাবেই থাকতে হইতো। সুতরাং তারা আন্দোলনটা করে এমন একটা জায়গায় গেছে, ডেড বডির পর ডেড বডি, স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্রিফিং দেয়, মারি এডা মরে এডা বাকিটি সরে না। এগুলো আল্লাহর তরফ থেকে হয়েছে। এই লোকগুলোকে আল্লাহ সিলেক্ট করেছে, নাই কেউ বুক পেতে গুলি খায় না। আর যাদেরকে দেশ রক্ষা করার জন্য তৈরি হয়েছে, মাসের শেষ প্রচুর বেতন দেওয়া হয়, সাবসিডি দেওয়া হয়, তারা তাকায় তাকায় দেখছে মানুষ কিভাবে মরে। স্বাধীন দেশের লোক যখন বিনাকারে বুলেটের নিচে যায়, আর যদি বলে প্রজাতন্ত্রে সরকার মারছে, সরকার তো প্রজাতন্ত্রের গোলাম, কারণ জনগণ রাষ্ট্রের মালিক। আপনার কি অধিকার আছে মালিকের গায়ে গুলি মারার? শুধু কি এই সরকার? আমরা দেখছি বিদ্যুতের দাবিতে কাউন্সাটে যখন লোক মাঠে নেমেছে, তারা কোনো সামরিক বাহিনী না, বেসামরিক বাহিনী, তারা সাধারণ নাগরিক, সেখানেও 24টা লোক মারা গেছে। স্বাধীন দেশের লোক যে সরকার গুলি করে মারে, তারা রাজনৈতিক সরকার, এবং রাষ্ট্র তাদের কাছে নিরাপদ নয়। সেটার জন্য তাদের আরো শিক্ষা প্রয়োজন, এবং সেটার জন্য প্রতিবিপ্লব চলছে, এটাকে বিপ্লবে রূপান্তরিত করতে হবে। কেউ কেউ বলে শেখ হাসিনার পলায়ন এটা অভ্যুত্থান, নো, এটা বিপ্লব। সরকার যখন পালিয়ে যায় সেটাই বিপ্লব।
সরকার যখন পালিয়ে যায় সেটা বিপ্লব, সরকার দেশে থেকে যদি ক্ষমতা অন্য কেউ কেড়ে নেয় সেটা অভ্যুত্থান। এখন জুলাইয়ের যে অভ্যুত্থান, জুলাইয়ের যে বিপ্লব, যেই দাবির মুখে শেখ হাসিনা পালিয়ে গেছে সংবিধান নিয়ে, তার 14 সুটকেসের মধ্যে একটার ভিতরে ছিল সংবিধান, কারণ পালিয়ে গেলে সংবিধান চলে যায়। সুতরাং ওই যে আন্দোলনটা হয়েছিল, ওই যে মবটা, সেটা হলো বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মব জাস্টিস। কারণ আপনার আর কোনো উপায় ছিল না এই জাস্টিস নেয়ার জন্যে। সুতরাং জুলাইয়ের আন্দোলন ছিল বাংলাদেশ ইতিহাস সবচেয়ে বড় মব জাস্টিস। জাস্টিস, জাস্টিস মানে ন্যায় বিচার। এভিএম খায়রুল হক সাহেব বিচার বিভাগীয় মব করেছেন। এই যে মব জাস্টিস যেটা হয়েছে, এটা ধরে রাখার দায়িত্ব বাংলাদেশের সকলের। আমি জানি এখানে অনেক আর্মি অফিসার আছেন যাদেরকে গায়ের জোরে তাড়িয়ে দেওয়া হয়েছে সেনাকুঞ্জে যখন তারা প্রতিবাদ করেছিলেন। আমি নিশ্চিত করে বলতে পারি এই শক্তিগুলো কাজ করছে। আমি নিশ্চিত করে বলতে পারি মিডিয়ার উপরে নির্যাতন হয়েছে সেই নওজওয়ানরা কাজ করছে। আমি নিশ্চিত করে বলতে পারি এই সমস্ত মা বোনদের যার বুক খালি হয়েছে তার দীর্ঘ নিঃশ্বাস চলমান থাকবে। এবং রাজনীতিবিদ তাদের একটা সন্তান কিংবা একটা নাতি এই আন্দোলনে মারা যায়নি। তারা তাদের সন্তানকে বিদেশে পাঠায় আর কৃষকের ছেলেকে মাঠে পাঠায়। এটাকে মাথায় রাখতে হবে। সুতরাং আমরা এটা কোনোভাবে সহ্য করব না। আমি এখন শেষ করে দিচ্ছি, 71 সালে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, ফর গডসে এটা সবার জন্য প্রযোজ্য নয়। কিন্তু ওই মুক্তিযোদ্ধাদের ভিতর থেকে যাদের সন্তানরা ওই সরকারের সময় বেনিফিটেড হয়েছেন, ওই সরকারকে শেল্টার দিয়েছেন, মিডিয়ার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে তারা কিন্তু রাজাকারে রূপান্তরিত হয়েছেন। কেন? পাকিস্তান যখন আমরা আন্দোলন কি 71 সালে, তখন তো দুইটা দেশ ছিল না, একটা দেশ ছিল। কিন্তু পাকিস্তানের যে বৈষম্য, সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, সেই আন্দোলন পরে রূপান্তরিত হলো স্বৈরাচারী সরকার হলো। আমরা বিদ্রোহ করলাম, আমরা যুদ্ধ করলাম, দেশ স্বাধীন করলাম। তখন ওই যুদ্ধের পক্ষে যারা ছিল, আমরা ছিলাম বিপক্ষে, আমরা যেহেতু মুক্তিযুদ্ধ করেছি। কিন্তু পাকিস্তানিদের সাহায্য করেছে তাদেরকে বলি আমরা রাজাকার। যদি তাই হয় তাহলে 24 সালে এই সরকারের পক্ষে যারা সাফাই গাচ্ছিল টেলিভিশনে, নানান মিডিয়ায়, তারা তো একই কাজ করতেছিল। বৈষম্য, স্বৈরাচারী, অত্যাচার, সাধারণ লোককে মারতেছে। এবং সেখানে একটা মুক্তিযোদ্ধার সন্তানরাও ছিলেন যারা ওই সরকারের পক্ষে সাফাই গেছেন। তাহলে সেই মুক্তিযোদ্ধাদেরকে আমি আজকে রাজাকার হিসেবে স্বীকৃতি দিতে চাই। আর যারা ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, সে যদি রাজাকারের সন্তান হয়ে থাকে, আজকে সে মুক্তিযোদ্ধা। সুতরাং এই মুক্তিযুদ্ধ অব্যাহত থাকুক, চলমান থাকুক, নির্বাচন বহুদূর।